আমরা এখন আছি আসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, যা পূর্ব ভারতের রত্ন হিসেবে পরিচিত এবং ঐতিহ্যের স্বর্ণভূমি হিসেবেও পরিচিত আমাদের প্রিয় শহর গৌহাটিতে। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই নগরটি প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি, সংস্কৃতি এবং মন্দিরের নগরী হিসেবে পরিচিত। আর এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরো গৌহাটি শহরটা। হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার জন্য অনেকগুলো ট্রেনই আছে, কামরূপ এক্সপ্রেস, গুয়াহাটি এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা। আমাদের হাওড়া থেকে ট্রেন আমরা বুক করেছিলাম সরাইঘাট এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে 4:05 ছাড়ে। আমরা এই ট্যুরটা ডলফিন ট্যুর কোম্পানির সাথে করেছিলাম। এটা আসলে আমাদের মেঘালয় ট্রিপের প্রথম পর্ব বলা যেতে পারে, তবুও আমি আপনাদের নিজেদের মতো করে দেখানোর চেষ্টা করব। গুয়াহাটিতে অন্যতম জায়গাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির, যা 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম। এছাড়াও রয়েছে ব্রহ্মপুত্রের মাঝে ছোট একটা দ্বীপে অবস্থিত উমানন্দ মন্দির। সেই সাথে ব্রহ্মপুত্রের ওপর দিয়ে রোপওয়ে আছে, যা নতুন তৈরি হয়েছে। আর আছে আসামের গৌহাটি মহানগরের চিত্রাচল পাহাড়ে অবস্থিত নবগ্রহ মন্দির। এছাড়াও আছে গুয়াহাটি শহরে অবস্থিত সরাইঘাট সেতু, যা ব্রহ্মপুত্র নদীর উত্তর পার ও দক্ষিণ পারকে সংযুক্ত করেছে। হাতে দুদিনের মতো সময় থাকলে আপনারা ইস্কন গুয়াহাটি, বশিষ্ঠ টেম্পল এবং শ্রী বালাজি টেম্পলও ঘুরে দেখতে পারেন। চলুন তবে আজকে আমাদের গুয়াহাটি ট্যুর শুরু করা যাক। আমাদের ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস। তো ট্রেন সময় মতোই স্টেশনে চলে এসেছিল। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস এসি, যার প্রাইস পড়েছিল 3600 করে পার পারসন। তো আমরা দুজন গিয়েছিলাম, আমি আর আমার দিদি। তো আমাদেরকে কূপ দেয়নি, আমাদেরকে একটা 4 বেডের কেবিন দিয়েছিল। 4:05 আমাদের হাওড়া থেকে ছাড়ার কথা, তো ট্রেন ছেড়েছিল 4:11-তে। আমি বলে রাখি, আমরা ডলফিন ট্যুর কোম্পানির সাথে গিয়েছিলাম এবং এটি আমাদের সম্পূর্ণ প্রথম অভিজ্ঞতা ছিল। তার আগে আমরা একবারও ডলফিন ট্যুরের সাথে যাইনি। ট্রেনের মধ্যে ব্রেকফাস্টের জন্য ওনারা কিছু ড্রাই ফ্রুট দিয়ে গেছিলেন। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সরাইঘাট সেতু, যেটা ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যায় এবং গুয়াহাটি শহরটাকে কানেক্ট করে। তো চলুন তবে আমরা 10:05 গুয়াহাটি স্টেশনে নেমে পড়েছিলাম। ট্রেন টাইম মতোই এসেছিল। তো এই হচ্ছে গুয়াহাটি স্টেশন আমাদের, এবং সরাইঘাট এক্সপ্রেস থাকে হচ্ছে প্ল্যাটফর্ম 1-এ। আমাদের এই ট্যুরে মোট মেম্বার ছিল 17 জন এবং আমরা 6 জন ফ্যামিলি গিয়েছিলাম ট্রেনে করে। তো আগে থেকেই হোটেল রুম বুক ছিল। তো চলো তবে দেখা যাক যে কোথায় আমাদের হোটেল রুম। সমস্ত হোটেলের রুম ট্যুরটাও তোমাদের আমি দিয়ে দেবো সেই সুযোগে। স্টেশন থেকে বেরিয়েই আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা জানলাম স্টেশন থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স মাত্র 10 মিনিট, কিন্তু লাগেজ থাকার দরুন আমরা টোটোতেই গিয়েছিলাম। আমাদের এই ট্যুরটা ফেব্রুয়ারি 2nd উইকে ছিল, তো সেই কারণে ঠান্ডাটাও বেশ উপভোগ্য ছিল। খুব একটা বেশি প্রচুর ঠান্ডাও ছিল না, বা প্রচুর গরমও ছিল না। তো দেখতেই পাচ্ছ আমরা হোটেলের মধ্যে রিসেপশনে বসে আছি, কারণ হোটেলের চেক ইন টাইম আর চেক আউট টাইম ডিফারেন্ট ছিল। 12টায় ছিল চেক আউট টাইম। আমাদের হোটেল ছিল পানবাজারের কাছে স্বাগতম ইনে। এখানে স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স দুরকম ক্যাটাগরির রুম আছে। আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল 12টা, আমরা 11:30তেই রুম পেয়ে গেছিলাম। আমরা যেহেতু কোনো ট্যুর কোম্পানির সাথে গিয়েছিলাম, তাই ওরা রুম নেওয়ার জন্য একটা লটারি করে, আর সেই লটারিতে আমাদের পড়েছিল এই ডিলাক্স রুমটা, যেটার গুগল সার্চ করে আমি রিভিউটা দেখেছিলাম, খুবই ভালো। এবং এই ডিলাক্স রুমটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 3943 পার নাইট। এবং এখানে একটা কভার্ট আছে, দেখতেই পাচ্ছ তোমরা। কভারটা খুবই স্পেশিয়াস, সব কিছুই রাখা যায়। আর এখানে একটা বাথরুমটা খুবই ক্লিন আর বেশ বড়ই তুলনামূলকভাবে। আর এখানে যেরকম টাওয়েলস থাকে, ব্রাশ বাগেরা, একটা আয়না, সমস্ত কিছুই ঠিকঠাকই ছিল। রুমটা একদিন আমাদের স্টে করার ছিল গুয়াহাটিতে। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম মা কামাখ্যার দর্শনের জন্য। হোটেল থেকে আমরা একটা টোটো ভাড়া করেছিলাম এবং মা কামাখ্যা পর্যন্ত ডিস্টেন্স পড়েছিল আমাদের মিনিমাম 1 কিলোমিটার মতো। এবং এখানকার প্রাইস ছিল আমাদের
300 টাকা হোটেল থেকে একদম মা কামাখ্যার মন্দির পর্যন্ত যেতে। তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। আমাদের হোটেল স্বাগতম ইন ছিল পানবাজারে। তো পানবাজার থেকে কামাখ্যা মন্দিরের ডিস্টেন্স ওই 8 কিলোমিটারের মতো। আর কোনো গাড়ি বা কোনো ক্যাব ভাড়া করলে সেটার ভাড়া পড়ে মোটামুটি 300 টাকা করে। 51 শক্তিপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরটি সব থেকে বেশি জাগ্রত, যেটি নীলাচল পাহাড়ে অবস্থিত। এটি একটি হিন্দু মন্দির হিসেবেও পরিচিত এবং কামাখ্যা মন্দিরের ইতিহাস বেশ প্রাচীন। মন্দিরের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় কালিকা পুরাণে, যা 8ম এবং 7ম শতাব্দীতে রচিত হয়েছিল। মন্দিরের বর্তমান কাঠামোটি 16শো শতাব্দীতে কোচ রাজা নারায়ণ কর্তৃক নির্মিত হয়েছিল। কামাখ্যা মন্দির হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী মন্দিরে দেবী কামাখ্যার দর্শন করতে আসেন এবং মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল অম্বুবাচী মেলা, যা প্রতি বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয়। মন্দিরে প্রবেশের জন্য স্পেশাল আর ভিআইপি দুটো রকমের টিকিটেরই ব্যবস্থা আছে। জেনারেল টিকিট কিনতে গেলে কোনো প্রাইস ভ্যালু লাগে না। যখন তোমরা ভিআইপি টিকিট কিনতে যাবে তখন এখনকার মতো অনুসারে পার পার্সন 500 টাকা করে পড়ে। তো এটা ভিআইপি লাইনের জন্য আগে থেকে লাইন দিতে হয়, ভোর 4টে থেকে এসে লাইন দিতে হয়, তবে গিয়ে তোমরা সকালের মধ্যে দর্শন করতে পারবে। যত দেরি করবে তত তোমাদের দেরি হয়ে যাবে। আমরা 4টের সময় পৌঁছেছিলাম বলে আমাদের অনেকটাই লাইন পড়েছিল এবং আমরা দর্শন করতে পারিনি, তাই আমরা এমনি দর্শন করে চলে এসেছি, মন্দিরের ভিতর ঢুকতে পারিনি। তো ভাবলাম বেরিয়ে এসে এখান থেকে সামনাসামনি কোথাও যাওয়া যাক। তো আমরা গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদীর তীরে এই সামনের রোড সাইড পার্কটাতে। এটি অমিত শাহ তৈরি করেছেন, দেখতেই পাচ্ছ তোমরা। এটি খুব ওয়েল অর্গানাইজড এবং খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই পার্কটার এন্ট্রি ফি পার পার্সন 20 রুপিস করে। ব্রহ্মপুত্র নদীর তীরে কোনো শান্ত নিরিবিলি জায়গাতে যদি তোমরা সময় কাটাতে চাও তবে এটি একটি আদর্শ জায়গা। গুয়াহাটি হেলে হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে এই পাড়ে বসে থাকা একদম মিস করবেন না। এই পাড় থেকে সানসেটটাও খুব সুন্দর দেখা যায়, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা যখন পৌঁছেছিলাম তখন সেটা 6টা হয়ে গেছিলো, তাই সানসেটটাও আর পরিবেশটাও ভীষণই সুন্দর। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এখানকার উমানন্দ মন্দির, যেটি লঞ্চ করে যেতে হয়। তো আমাদের হাতে যেহেতু একদিনের সময় ছিল তাই আমরা খুব একটা বেশি সময় পাইনি ঘুরে দেখানোর জন্য। তো আমাদের এই ট্রিপের জন্য উমানন্দ মন্দির যাওয়া হয়নি। ওই যে দূরে যে টিলাটা দেখতে পাচ্ছ সেখানে। পার্কটা যেমন পরিষ্কার তেমনি এখানকার পরিবেশটাও খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড পরিষ্কার তুলনামূলকভাবে পার্কটা, আর খুবই সুন্দরভাবে সাজানো। পাহাড়ের রেঞ্জগুলো আছে। এই যে এখনো অবধি আমাদের সানসেট হয়নি। হাতে যদি আপনাদের 2 দিন সময় থাকে পুরো গুয়াহাটি শহরটা দেখার জন্য, তবে বলতে পারি আপনারা বালাজি মন্দিরও দেখতে যেতে পারেন, আবার উমানন্দ মন্দিরও দেখতে যেতে পারেন। আর সব থেকে বড় কথা, আপনারা সানসেট ক্রুজ বলে একটা থাকে, সেটাও আমরা যেতে পারেন। ওখান থেকে খুব সুন্দর সানসেট ভিউটা পাওয়া যায় এবং ওখানে একটা ছোট রেস্টুরেন্টও অ্যারেঞ্জ করে রেখেছে ওনারা। তো এই 3টে খুবই রিকমেন্ডেড। আমাদের যেহেতু সময় হয়নি তাই আমরা দেখতে যেতে পারিনি। যেহেতু ট্যুর কোম্পানির সাথে এসেছিলাম তাই ওনারাই সন্ধ্যেবেলার খাবারটা প্রোভাইড করেছিল। তো ওনারা ইভিনিংয়ের জন্য দিয়েছিল ভেজিটেবল চপ। তো আমরা খেয়ে যথারীতি বেরিয়ে পড়েছিলাম সামনের বাজারটা দেখার জন্য। এবং পরের দিন সকালবেলা আমরা আবার গিয়েছিলাম কামাখ্যা মায়ের দর্শনে। তো তখনও আমরা অনেকটাই ভিড় পেয়েছিলাম, যেহেতু আমাদের সেখান থেকে চেক আউট করে আবার কাজিরাঙা ন্যাশনাল পার্ক যাওয়ার ছিল। তো সেই কারণে আমরা মন্দির দর্শন করে আবার ফিরে এসেছি। তো তোমরা যদি কামাখ্যা মায়ের দর্শন নিতে চাও তবে আমি বলে রাখি ভোরবেলা 2-3টে নাগাদ থেকে এখানে লাইন পড়ে। তো সেই টাইমটাতে গেলে তোমরা খুব স্মুথলি দর্শন করতে পারবে, না হলে অনেকটা টাইম এখানে দাঁড়িয়ে থাকতে হয়, সেটা খুব হেক্টিক ব্যাপার হয়ে যায়, বিশেষত বয়স্কদের জন্য। মন্দির দর্শন করে আমরা একটা টোটো ভাড়া করে পৌঁছে গেছিলাম হোটেলে। সেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, ওনারাই প্রোভাইড করেছিলেন জ্যাম,
ব্রেড আর লুচি। তো যথারীতি খেয়ে আমাদের একটা প্রি লাঞ্চের ছিল, লাঞ্চ করেই আমাদের বেরোনো ছিল কাজিরাঙা ন্যাশনাল পার্কের জন্য। আমি যতদূর শুনতে পেয়েছিলাম যে আমাদের হোটেল থেকে মানে গুয়াহাটি শহর থেকে কাজিরাঙার ডিস্টেন্স হচ্ছে 8 ঘন্টা মতো। তো সেই মতো আমরা লাঞ্চ করতে উপরে চলে এসেছি। ওনারা লাঞ্চের জন্য উপরের হলঘরটা ভাড়া করেছিল। তো দেখতেই পাচ্ছ অনেকটাই বড় হলঘর, খুবই পরিষ্কার বলতে গেলে। তো এখানে ওনারা অ্যারেঞ্জমেন্ট করছেন খাবার দাবারের। চলো তবে খেয়ে নিই। আমাদের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা আর একটা মাছ। তো এই হচ্ছে আমাদের খাবারের মেনু। তো খাবার দাবার শেষ করে আমি একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাজিরাঙার জন্য। এই যে সবুজ রঙের বাসটা দেখতে পাচ্ছ, এটা আসাম গুয়াহাটির বাস। লোকাল ট্রান্সপোর্ট বলতে গেলে এই বাসে করেই যেতে হয়। পরের দিন সকালবেলা আমাদের যাওয়ার ছিল কাজিরাঙা। তো আমরা সকালবেলা উঠে ড্রেস করে একটু রাস্তাঘাট দেখার জন্য ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াকে। এই দেখো, এটা হচ্ছে আসামের ডন বস্কো স্কুল। তখনও দোকানপাট কিছু খোলেনি, যথারীতি আমরা বেরিয়েছিলাম 6টা-7টা নাগাদ। দেখতেই পাচ্ছ এখানে রাস্তা পুরো শুনশান। ঠান্ডাটাও তেমনি উপভোগ্য, অতটাও বেশি ঠান্ডা ছিল না। এখানে এসে জানতে পেরেছিলাম এখানে একটা রোপওয়ে টার্মিনালেরও ব্যবস্থা করেছে। তো আমাদের হাতে যেহেতু সময় ছিল না, তাই আমরা সেটাও কভার করতে পারিনি। তোমরা যারা গুয়াহাটি শহর দেখতে আসবে, তোমরা একবার রোপওয়ে টার্মিনালটাও চেষ্টা করে দেখতে পারো। খুবই সুন্দর জায়গাটা নাকি। আমাদের সকালবেলা হাতে টাইম ছিল, তাই আমরা ব্রহ্মপুত্র নদীর তীরে একটু ঘোরাফেরা করার জন্য বেরিয়ে পড়েছিলাম। এই হচ্ছে সামনের রাস্তাঘাট। এখানে SBI এর অফিসও আছে। সবে 2-1টা করে অটো চালানো শুরু হয়েছে। চলো তবে ব্রহ্মপুত্র নদীর ধারে যাওয়া যাক। এবার বলে রাখি, শুধু গুয়াহাটি ডে ট্যুরের জন্য আপনাদের 2 দিনই যথেষ্ট। 2 দিনের মধ্যেই আমরা সমস্ত গুয়াহাটি ট্যুরটা কভার করে নিতে পারেন। তার সাথে যদি আপনাদের সানসেট রিভার ক্রুজ থাকে এবং আসামিজ লাঞ্চ থাকে, তো ওভারঅল মিলিয়ে আপনাদের পার পারসন খরচা পড়বে ওই 8,000 or 9,000-এর মধ্যে। বিকজ আমরা যেহেতু ট্যুর কোম্পানির সাথে গেছিলাম, তাই আমরা আলাদা করে কিছু খাবার অর্ডার করিনি বা আসামিজ ফুডও ট্রাই করিনি, বিকজ ওনারাই সমস্তটাই প্রোভাইড করেছেন। তো যেটা বলি, আপনাদের এই গুয়াহাটি ট্যুরটা অনেকভাবে করা যেতে পারে। আপনারা যদি মেঘালয় ট্রিপ করেন, তার সাথে আপনাদের 2 ডেজের আসাম ট্যুর হতে পারে। আবার আপনারা যদি কাজিরাঙ্গা ট্যুর করেন, তবে তার সাথেও এই আসাম ট্যুরটা ইনক্লুড করা যেতে পারে। আমাদের যেহেতু এটা মেঘালয় ট্রিপ ছিল, তাই আমরা আসাম ট্যুর অথবা বলতে পারো গুয়াহাটি ট্যুর দিয়েই শুরু করেছিলাম। আবার আমাদের শেষটাও ছিল, ফেরার দিনটাও ছিল গুয়াহাটিতে 1 নাইট স্টে। যদি মেঘালয়ের সাথে আপনারা আসাম ট্যুর করতে চান, তবে পার পারসন খরচা পড়ে রিভার ক্রুজ বা সমস্ত কিছু রোপওয়ে চার্জ, এই সমস্ত চার্জেস নিয়ে পার পারসন খরচা পড়বে ওই 13 to 14,000 মতো। সেটাতে আপনাদের হয়ে যাবে। তারপর বেসিক জিনিসটা হচ্ছে রিকোয়ারমেন্টস অনুসারে। তো এই হলো আমাদের আজকাল গুয়াহাটি ট্যুর। আমরা এরপরে যাব কাজিরাঙা ন্যাশনাল পার্ক। তো এই হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদীর পার। এরপরে আমাদের চেক আউট করে বেরোতে হবে কাজিরাঙা ন্যাশনাল পার্কের জন্য। এখানে অনেক টুকরো টুকরো কেবিনও আছে, অনেক রেস্টুরেন্টও আছে ছোটোখাটো খাওয়ার জন্য বা সকালে ব্রেকফাস্টের জন্য। চলো তবে ফিরি হোটেলে। এখন আমাদের রেডি হয়ে আবার ফিরতে হবে। তো এই যে পার্টটা দেখতে পাচ্ছ না, এই পার্টটা থেকে আমাদের হচ্ছে লঞ্চগুলো ছাড়ে, যেটা উমানন্দপুরে যাওয়া যায়। আর আমরা রাত্রির বেলা একটু গিয়েছিলাম এখানকার আশেপাশে বাজারের জন্য। এখান থেকে আমাদের ফ্যান্সি বাজার গিয়েছিলাম আর পান বাজার গেছিলাম। তো আমরা কিছু টুকটাক ফ্রাই ট্রাই করেছিলাম। এটা হচ্ছে আমাদের ফ্যান্সি বাজারের সামনেটা। এখানে আমরা একটু মেঘলা দেখতে গেছিলাম।
এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা আসামের পান বাজার, গুয়াহাটি শহরের। এখানে নর্মাল দোকানই থাকে, এটা অনেকটা বাজার টাইপের, আমাদের যেরকম নিউ মার্কেট এলাকা থাকে কলকাতাতে সেরকমই এটা। সামনে হচ্ছে মসজিদ, তোমরা দেখতেই পারো। তো আমরা সোজা গিয়ে বেরিয়ে গেছিলাম পানবাজার, ফ্যান্সি বাজার, এই সমস্ত টুকটাক বাজার করে, বাজার ঘুরে তারপর যা প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি থাকে সেই সমস্ত কিছু কেটে টেনে আমরা তারপর হোটেলে ফিরবো। এখানকার বাজারটা খুবই জমজমাট, সন্ধ্যেবেলা পুরো শহর কলকাতার বাজারের মতোই জমজমাট। আর প্রাইসগুলো খুব রিজনেবল, তোমরা হুট করে যে প্রাইসটাতে বলবে সেই প্রাইসটাতে কিনতে পারবে না, পারলে তোমরা দরাদরিও করতে পারো। নর্মাল বাজারগুলোতে যেরকম হয় বড় বাজারের টাইপের, অনেক ভ্যারাইটিস আছে, অনেক ডিফারেন্ট জামা কাপড় আছে এবং তোমরা এখানকার অসমিয়া ট্রেডিশনাল জামা কাপড়ও কিনতে পারো, যেটা হচ্ছে মেখলা বা আসাম সিল্ক এখানে পেয়ে যেতে পারো। চলো তবে এখন আমাদের ফেরার পালা। আমরা এরপরে যাব হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। তো আমরা গাড়িতে উঠে পড়েছি সেটার জন্য। এরপর আমরা পৌঁছাবো কাজিরাঙা ন্যাশনাল পার্ক এবং পরের ভিডিওটা পার্ক থেকেই, কাজিরাঙা থেকেই শুরু হবে। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করো। যদি চ্যানেলে নতুন ভিউয়ার্স হও তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, কারণ এইটুকুনি ভালোবাসা সত্যিই দরকার এগিয়ে চলার জন্য। আমাদের এই 8 ঘন্টা টেম্পো ট্রাভেলার জার্নিতে মাত্র 2টো ব্রেক ছিল। তো আমাদের পৌঁছাতে রাত 9টা হয়ে গেছিলো। মাঝখানে একটা ব্রেকে আমরা এই চা আর বিস্কিট খেয়েছিলাম। তারপর আমরা একেবারেই গিয়েছিলাম সোজা কাজিরাঙার জন্য। সেখানে হোটেল আগে থেকেই বুক করা ছিল। এটা হলো আমাদের আসামের গুয়াহাটি থেকে কাজিরাঙা যাওয়ার রাস্তা, এটা ন্যাশনাল হাইওয়ে NH-16। আর এই যে ধাবাটা দেখতে পাচ্ছ এখানে আমরা একটুকুনি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর। এখন ঘড়িতে 6টা বাজে, তবুও দেখো এখানে কোনো সানসেট হয়নি, এতটাই সুন্দর। আর এখানকার বসার অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর ছিল। যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কাজিরাঙা যাওয়ার একদম মেইন রাস্তা, মানে কাজিরাঙা তখনও ঢোকেনি, যেহেতু চারিদিকে অন্ধকার তাই তোমাদের দেখাতেও পারবো না। তো পরের দিন সকালবেলা আমাদের এই সমস্ত জায়গা ঘোরার ট্যুরের মধ্যে রয়েছে, তো আমরা তখন দেখিয়ে দেবো তোমায়। তো চলো তবে হোটেলে পৌঁছানো যাক। ড্যাম টায়ার্ড ছিলাম আমরা। আর হোটেলে নতুন রকমের অসমিয়া ডান্স এবং কালচারাল অনুষ্ঠানও ছিল, সমস্ত কিছুটাই আমি দেখাবো পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা এইটুকুনি এনজয় করো। তবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম।